আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনারা অনেক পরিশ্রম করেন, আমি জানি, কারণ টেকনিশিয়ানদেরকে পরিশ্রম করার জন্যই এই জগতে আসতে হয়। প্রতিনিয়ত আমরা অসম্ভবকে সম্ভব করার মতো আনন্দগুলো উপভোগ করছি এবং অনেক ক্ষেত্রেই কিন্তু ব্যর্থ হচ্ছি। ব্যর্থ হওয়ার বেশ কিছু কারণ আছে, সে বিষয়গুলো নিয়ে আমি দৃষ্টিভঙ্গি কিছু কথা বলবো। আমরা জানি যে আমাদের দেশে মোবাইল সেকশনে টেকনোলজি অনেক ফাস্ট, কিন্তু টেকনিশিয়ানদের নিজস্ব টেকনিকের কিছু প্রবলেম আছে। আমরা এটাও জানি যে স্বীকার করতেই হবে যে আমাদের মোবাইল টেকনিশিয়ান যারা আছেন তারা হার্ডওয়্যার সেকশনে ইলেকট্রনিক্স, টেলিভিশন, রেডিও বা আদার্স যে টেকনিশিয়ানগুলো আছে ইলেকট্রনিক্সের, তাদের চাইতে কিন্তু আমাদের মিটার, পার্টস এবং পার্টসের মান সম্পর্কে ধারণা কম আছে। যার কারণে হার্ডওয়্যার সেকশনে আমরা এখনও মুখস্থ বিদ্যার উপরে কিন্তু নির্ভরশীল হয়ে আছি। আমি বলতে পারবো না যে আমি সব জানি, তবে আমি মোটামুটি চেষ্টা করি সঠিকভাবে কাজগুলোকে মেনটেন্স করার এবং জানার। এখনও পর্যন্ত আমি এই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছি, সেই হিসাবে আমি একজন ছাত্র বলতে পারেন। আসলে আমাদের শুরু থেকেই কিন্তু আমাদের এই ভ্রান্ত ট্রিটমেন্টের উপরে আমরা চলে আসছি। এর কয়েকটি কারণ আছে। তার প্রধান কারণ হলো যে এই সেকশনটা অনেক বিজি হওয়ার কারণে আমাদের কাছে যে সব ছেলেরা কাজ শিখতে আসে, আমাকে দিয়ে বলতেছি না, আমাদেরকে দিয়ে বলতেছি, যারা আমরা টেকনিশিয়ান গুরু আছি, যারা স্টুডেন্ট তৈরি করি, তাদের কাছে যখন টেকনিশিয়ান হওয়ার জন্য কোনো স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে দেখা যায় যে বিজি সেকশনে প্রতিদিন বড় ধরনের একটা অ্যামাউন্ট ইনকাম করতে দেখে টিচারদেরকে। তখন তার ভিতরেও ইনকামের একটা স্পৃহা চলে আসে যে আমিও এরকম ইনকাম করব, এবং সে টাকার লোভের লালসার কারণে সেও কিন্তু খুব ভালোভাবে কাজ শেখার আগে নিজের কাজে বসে যায়। তাহলে যেহেতু মানসিকতাটা এই অবস্থায়, শুরু থেকেই কিন্তু যিনি শুরু পর্যায়ে ছিলেন তিনারও অবস্থা এরকম হয়েছে। কাজ শিখতে গিয়েই উনি টাকার লালসায় পড়ে গেছে, যার কারণে উনিও হয়তো সঠিকভাবে কাজগুলোকে নিজে আয়ত্ত করতে পারেনি। এভাবে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আমাদের জেনারেশনটা অজ্ঞতার মধ্যে ডুবে আছে। এখনও পর্যন্ত অনেক টেকনিশিয়ান আছে যারা 5 বছর, 7 বছর, 10 বছর যাবৎ মোবাইল হার্ডওয়্যারের কাজ করে, কিন্তু মোবাইলের পার্টসের নাম পর্যন্ত সঠিকভাবে জানে না যে কোনটা কোন পার্টস। এক্ষেত্রে আমাদের এই ব্যর্থতাটাকে কাটিয়ে ওঠার একটি সময় এসছে, কারণ মুখস্থ বিদ্যার উপর দিয়ে আমরা নোকিয়া 3310, 1110, 1600 বা 3120 যাই বলেন না কেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতো একটি মডেল। সে মডেলগুলো এখন সীমাবদ্ধ থাকে না। আমাদের প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির উপরে, নতুন নতুন মডেলের উপরে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের সেকশনটা যেহেতু বিজি, গবেষণার সুযোগটা খুব কম আসে। আমি একটা ফোন নিয়ে গবেষণা করব, সেই ফোনে নিয়ে গবেষণার সুযোগ কম আসে, কারণ সারাক্ষণই কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় এবং ইনস্ট্যান্ট ডেলিভারি করতে করতে হয়তো কখনো কখনো রাত হয়ে যাচ্ছে। সেই সময় বাসায় যাওয়ার একটি সময় চলেই আসে, তখন কিন্তু আমরা গবেষণার সুযোগটা পাই না। সেক্ষেত্রে আমাদের ব্যর্থতাতেই ঢাকা পড়ে থাকছে, এবং এই কথাটি কোনো এক সময় যখন আমরা সিনিয়র হয়ে যাই তখন কারোর সাথে শেয়ারও করতে পারি না। নিজের চক্ষু লজ্জা বা নিজের মানসিকভাবে আমরা নিজেকে প্রতিপন্ন করতে পারি না কারোর সামনে। এর জন্য আমাদের যে ব্যর্থতাটা কিন্তু রয়ে গেছে। আমি আসলে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এখন সময় এসছে আমরা সঠিক জ্ঞানের আলোকে আসি। প্রতিদিন 10টা-15টা কাজ করলেই এনাফ, আমাদের 30-40টা কাজ করার প্রয়োজন নেই। কিছুটা সময় আমরা গবেষণার জন্য কাজে লাগাই, সঠিক জ্ঞানের আলোকে আসার চেষ্টা করি। আসলে প্ল্যানিং ছাড়া কোনো কাজই সম্ভব নয়। আমি এক্ষেত্রে একটি উদাহরণ দিতে পারি। যদি আমার নিজস্ব কথাই বলি, যে আমি যদি মনে করি যে আমার একটি পালসার মোটরসাইকেল প্রয়োজন, আমার এটা শখ বা ইচ্ছা বা বহুদিনের আকাঙ্ক্ষা একটি মোটরসাইকেল কিনবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা হলো এরকম যে গাড়িটা কী গাড়ি হবে এবং গাড়ির কালার কী হবে, গাড়িটার দাম কত হতে পারে। এক্ষেত্রে
দামটা নির্ণয় করার পরে আমাকে বিবেচনা করতে হবে যে আমি কত দিনের মধ্যে গাড়িটা কিনতে চাচ্ছি, এবং সেক্ষেত্রে আমার আয়ের উপরে সেই ক্যাপাবিলিটি নির্ভর করছে কি না সে বিষয়টি আমাকে ইনশিওর হতে হবে। এবং যদি দেখি যে আমি একটি বছরে আমি একটি মোটরসাইকেল কিনবো, সেই মোটরসাইকেলের দাম যদি সাপোজ 1,20,000 টাকা হয়, সেক্ষেত্রে আমাকে প্রতি মাসে 10,000 টাকা সেভিংস করতে হবে। 10,000 টাকা সেভিংস করতে হলে আমাকে যদি পারিবারিক খরচ থাকে 10,000 টাকা, তাহলে আমাকে 20,000 থেকে 25,000 টাকা আয় করতে হবে। এ ধরনের একটি সূক্ষ্ম প্ল্যানিং ছাড়া কিন্তু এ ধরনের আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব নয়। এবং কার্যক্রম সম্পর্কেও কিন্তু একই কথা। যদি আমি ব্যবসায়িক লাইফে থাকি অথবা চাকরি লেভেলে থাকি, প্রমোশনের ব্যাপার থাকে, সব কিছু নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরিকল্পনা থাকতে হবে। আমি ব্যবসা করি, আমাকে প্রতিদিন কতটা আয় করতে হবে সে বিষয়ে কিন্তু আমার টার্গেটে থাকে যে আমি দোকানে ঢোকার পরে আমি নির্দিষ্ট এই পরিমাণে আয় করব, এবং নির্দিষ্ট পরিমাণে আয় হয়ে যাওয়ার পরে আপনি কাজ স্টপ করেন, পরের দিনের জন্য কাজগুলোকে স্টপ করে দিন, রেখে দেন এবং গবেষণার কাজে কিছুটা সময় ব্যয় করেন। প্রত্যেকটা সেকশনে আমরা হোমিও ডাক্তার দেখেছি, হোমিও ডাক্তার কিন্তু সারা জীবন কিন্তু বই পড়তে থাকে। একজন এমবিবিএস ডাক্তার একই মানব দেহের সে ট্রিটমেন্ট করছে, আমরা কিন্তু বিভিন্ন মডেলের ট্রিটমেন্ট করতেছি এবং প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন গবেষণা করতে হচ্ছে, কিন্তু মানবদেহের তো কোনো পরিবর্তন নাই, কিন্তু নতুন নতুন অসুখের আবির্ভাব ঘটছে, যার কারণে তারাও কিন্তু এখন পর্যন্ত পড়াশোনা করে। আমি বহু ডাক্তার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা শেষ বয়স পর্যন্ত বড় ধরনের ডিগ্রির জন্য বিদেশ গমন করে এবং নিজের অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকেও তাদের চাইতে বেশি পরিশ্রমী হতে হবে, কিছুটা সময় রাখতে হবে গবেষণার কাজে এবং প্ল্যানিংগুলো সাকসেস করতে হবে। আরেকটি বিষয় না বললেই নয়, আমাদেরকে যে ধর্মেরই হোক না কেন মানসিক শান্তির জন্য কিছু কার্যক্রম থাকা উচিত। মুসলিম হলে নামাজ কালাম পড়ুন, ইবাদত বন্দেগী করুন, হিন্দু যদি হন তাহলে আপনি মন্দিরে যান অথবা আপনাদের ধর্মীয় অনুসারে আপনারা ইবাদত বন্দেগী করেন, মানসিক শান্তি মিলবে। আর মানসিক শান্তি মিললে টেকনোলজি আপনি ভালোভাবে নাড়াচাড়া করতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। আরেকটি বিষয়, দোকান ঢোকার নির্দিষ্ট টাইম থাকবে এবং দোকান থেকে বের হওয়ার জন্য নির্দিষ্ট টাইম হয়তো সীমারেখা থাকতে পারে, কিন্তু সীমারেখা মেনটেন করাটা উচিত হবে না। সেক্ষেত্রে কাস্টমার যতটুকু সময় চায় আপনার, ততটুকু সময় আপনাকে দোকানে অতিবাহিত করতে হবে। আরেকটি বিষয় বলা উচিত যে ইনকাম নিয়ে বেশি হাই হতাশ করার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ কতটুকু ইনকাম করবে, কতটুকু খাবে, কতটুকু পড়বে, এ বিষয়ে সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছেন। অতএব আপনি যদি কখনো অসৎ পন্থা অবলম্বন করেন তাহলে আপনি হয়তো কিছু বেশি টাকা আয় করবেন, কিন্তু পরবর্তীতে যে টাকাটা আপনার জন্য বরাদ্দ ছিল সেটা যে কোনোভাবে কুইট হবে, অথবা আপনার অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার কারণে, অসৎ পন্থা অবলম্বনের কারণে আপনার কোনো একটা বিপদ আসবে এবং বিপদের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা আবার অন্য কোনো হাতে চলে যাবে। এর জন্য আমরা সরাসরি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কাজ করি, সফলতা আসবে ইনশাল্লাহ। তো আমি সবসময় ছোট ছোট কিছু পরামর্শ নিয়ে আসছি নতুনদের জন্য। সিনিয়র ভাইদেরকে আমি পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখি না, তাদের কাছে আমি পরামর্শ গ্রহণ করি এবং যারা আমার পর্যায়ে আছে, আমার স্নেহের ছোটো ভাইয়েরা আছে, নতুন যারা এই টেকনোলজির মধ্যে আসতে চাচ্ছে, বিশেষ করে যারা এখনও বেকার শ্রেণীতে আছে অথবা প্রবাস জীবনে বসবাস করছেন, তাদের জন্য আমি সবসময় কিছু কিছু কথা বলে থাকি, যে কথাগুলো তাদের জীবনে কাজে আসতে পারে। আর আমার কথার মধ্যেও কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, আমি একজন মানুষ, সে ধরনের ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে ভালো লাগে, আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, আপনারা আমাকে অত্যন্ত বেশি ভালোবাসেন। আর সবচাইতে আনন্দের বিষয় হলো যখন দেশান্তর থেকে, বিশ্বব্যাপী বিভিন্ন সেকশন থেকে আমাকে কল করে, এমন শুধু মোবাইল ডিপার্টমেন্ট না, আদার্স অন্যান্য পেশার মানুষরাও কল করে আমার ভিডিও দেখে আমাকে ধন্যবাদ জানায়, বিভিন্নভাবে সম্মান শ্রদ্ধা করে, অনেকে ভালোবাসে। সব মিলিয়ে কিন্তু একটু ভালো লাগার বিষয় আছে, যার কারণে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে আমার মনের কথাগুলো শেয়ার করার। ইনশাল্লাহ হয়তো আবারও কখনো অন্য কোনো কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত দোয়া রাখবেন যেন আমি ভালো থাকি এবং আপনাদের জন্য আমার দোয়া রইল আপনারা ভালো থাকেন, সুস্থ ধারার জীবনযাপন করেন এবং মোবাইল টেকনোলজির উপরে নিজে সফলতা অর্জন করেন, এই কামনা ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।